নমস্কার আমার ছোটো ছোটো ভাই বোন এবং আমার স্টুডেন্টরা, আশা করছি তোমরা ভগবানের কৃপায় ভালো রয়েছো। সত্যি বলবো, প্রচুর গরম পড়েছে, তার জন্য আমি তোমাদের ক্লাসগুলো দিতে পারছিলাম না, একটু অসুবিধা ছিল। তো আমি সন্ধি দিয়েছিলাম, স্বরসন্ধি 11-এর। যেহেতু তোমাদের দুটো সেম রয়েছে, সেপ্টেম্বরে একটা পরীক্ষা হবে ফার্স্ট সেমের, হাতে আর বেশি দিন সময় নেই। তো আমি স্বরসন্ধিটা দিয়েছিলাম। আমার কোনো এক ভাই কমেন্ট করে বলেছিল যে ম্যাডাম ব্যঞ্জন সন্ধি দিন, কিন্তু আমি দিতে পারছিলাম না, তার জন্য সরি। আজকে তোমাদের জন্য ব্যঞ্জন সন্ধি নিয়ে উপস্থিত হয়েছি। 3টে সন্ধি আমাদের রয়েছে, স্তুত্ব, স্তুত্ব এবং যশত্ব। এই কতগুলো সন্ধি আমাদের 11-এর সিলেবাসে রয়েছে। আমরা আজকে শুধুমাত্র স্তুত্ব সন্ধিটা দেখব, পরের দিন স্তুত্ব এবং তারপরের দিন আমরা দেখব যশত্ব। এবার যারা নতুন এসছো আমার চ্যানেলে, তাদের উদ্দেশ্য বলবো, যদি তোমরা আগের ক্লাস দেখতে চাও কিংবা তোমাদের উপমন্যু কথা আর বর্ষাবর্ণনম এগুলো সমস্ত রয়েছে আমার চ্যানেলে, তোমরা আমার চ্যানেলটাকে ভিজিট করে সাবস্ক্রাইব করে দিতে পারো এবং অল নোটিফিকেশান অন করে দিও, তাহলে এই রকম ক্লাসগুলো ধরে ধরে পাবে। এবং এখান থেকে যা যা শর্ট কোশ্চেন হয়, যা যা পরীক্ষায় আসতে পারে, সমস্ত কিছু আমি তোমাদের জন্য নিয়ে উপস্থিত হব। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা আমরা করে নিই, তারপরে কথা বলছি। আগের দিন আমরা জেনেছিলাম তাহলে স্বরসন্ধি কাকে বলে। আজকে আমরা জানবো ব্যঞ্জন সন্ধি কাকে বলে। স্বরসন্ধি কাকে বলে বলেছিলাম, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে যে সন্ধি উৎপন্ন হয়, যে একটা নতুন বর্ণের উৎপত্তি হয়, তাকে বলা হচ্ছে ব্যঞ্জন স্বরসন্ধি। ব্যঞ্জন সন্ধি কাকে বলে? তাহলে ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের, অথবা ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের বা স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের মিলনে যে সন্ধি হয়, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের হতে পারে, ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণের হতে পারে, আবার স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ, পূর্বে স্বরবর্ণ পরে ব্যঞ্জন বর্ণ, এর মিলনে যে সন্ধি হয় তাকে বলছে ব্যঞ্জন সন্ধি বা হল সন্ধি। হল সন্ধি কেন বলেছে? পাণিনির সূত্রে সমস্ত ব্যঞ্জন বর্ণ যে আকারে লেখা আছে তাকে হ থেকে ল পর্যন্ত বলে একত্রিত করে একে বলা হয় হল সন্ধি। ব্যঞ্জন বর্ণকে একত্রে পাণিনির ভাষায় বলা হয় হল, তাই একে হল সন্ধিও বলা হয়ে থাকে। এবার স্তুত্ব সন্ধিটা কি অ্যাকচুয়াল আমাদেরকে জানতে হবে। স্তুত্ব সন্ধিটার যে শ্লোক রয়েছে বা সূত্র রয়েছে সেটা কি? স্তোহ চুনা স্চু। স্তোহ চুনা স্চু মানে কি? বলা হয়েছে দন্তস্ব যদি পূর্ববর্ণে দন্তস্ব থাকে, পরবর্ণে যদি তালবস্য থাকে, তাহলে দন্তস্বটা হয়ে যায় তালবস্য। পূর্ববর্ণে দন্তস্ব থাকলে, পরবর্ণে তালবস্য থাকলে দন্তস্বটা হয়ে যায় তালবস্য। আর স্ত আর চর যে কম্বিনেশন, সেটা কি? বলা হয়েছে ত বর্গের জায়গায়, পূর্ববর্ণে যদি ত বর্গ থাকে তাহলে পরবর্ণে চ বর্গ হবে, অর্থাৎ ত বর্গের জায়গায় চ বর্গ হবে, ত বর্গের জায়গায় চ বর্গ হবে। আমরা আশা করি বর্গ জানি কটা। বর্গ কটা? বর্গ হচ্ছে 5টা। 5টা বর্গ কি কি? ক, চ, ট, ত এবং প। এই 5টা হচ্ছে আমাদের বর্গ। ক, চ, ট, ত, প, এই 5টা হচ্ছে আমাদের বর্গ। এবার এই বর্গের মধ্যে বলা হয়েছে এই যে প্রত্যেকটা বর্গ, এই প্রত্যেকটা বর্গে 5টা করে কি রয়েছে না বর্ণ রয়েছে। যেমন কতে কটা বর্ণ রয়েছে? 5টা। কি কি? ক, খ, গ, ঘ, ঙ। ঠিক সেরকম সবগুলো হসন্ত হবে ঙ। তাহলে চতে কী আছে? চ, ছ, বর্গের জ, ঝ, ইয়। ততে কী আছে? ট, থ, ড, ঢ, মধ্যাহ্ন। ততে কী আছে? ত, থ, দ, ধ, দন্তন্য। পতে কী আছে? প, ফ, ব, ভ, ম। এই করে আমাদের এই কতগুলো 25টা যে বর্ণ, এই 25টা বর্ণকে একত্রিত করে বলা হচ্ছে কি? বলা হচ্ছে বর্গ, 5টা বর্গ। তাহলে ক, চ, ট, ত, প, এই 5টা হচ্ছে আমাদের বর্গ। আর সেই 5টা
বর্ণ নিয়ে তৈরি হচ্ছে এক একটা বর্গ। এইখানে বলা হয়েছে এই যে ত বর্গ, ত থ দ ধ দন্ত ন, এই যে ত থ দ ধ দন্ত ন, এই যে কোনো এর একটা বর্ণ যদি পূর্বে থাকে এবং তাহলে তার জায়গায় পরে কি হবে বলা হয়েছে, চ বর্গ হবে বলা হয়েছে, চ বর্গ। তাহলে চ বর্গে কী আছে, চ ছ বর্গে ঝঞ। তাহলে ত থ দ ধ দন্ত ন এর মধ্যে যে কোনো একটা বর্ণ যদি পূর্বে থাকে তাহলে পরবর্তীতে কি হবে, তাহলে পরবর্তীতে চ ছ বর্গে ঝঞ, তয়ের জায়গায় চ হবে, থয়ের জায়গায় ছ হবে, দয়ের জায়গায় বর্গে জ হবে, ধয়ের জায়গায় ঝ হবে, দন্তনের জায়গায় ঞ হবে। এই যে কতগুলো একে বলা হচ্ছে, তাহলে এইটা আমাদেরকে আগে ভালো করে মুখস্থ করতে হবে, বর্গ কটা এবং কি কি, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে কি বলেছে, কীরকম একটু আমরা একটু দেখি। বলেছে ত আর দ, এই ত আর দর পরে যদি বলা হয়েছে চ ছ থাকে তাহলে ত দ স্থানে চ হয়। কীরকম, আমরা যদি বলি যে ত যুক্ত চ, তাই তো, তাহলে এই যে ত, এই তয়ের জায়গায় কি হবে, তয়ের জায়গায় হবে চ, তাহলে কি হচ্ছে চয় চ। আবার যদি বলি ত যুক্ত ছ, তাহলে তয়ের জায়গায় হলো চ আর ছয়ের জায়গায় ছ পড়ে আছে, তাহলে হয়ে গেল চয় ছ। তয়ের জায়গায় হলো চ, তয়ের জায়গায় হবে চ, দেখো বলেছে ত দ স্থানে হবে চ, ছ তার ছয়ের জায়গায় পড়ে থাকবে। আবার যদি বলি ত যুক্ত দ, যদি বলি দ যুক্ত চ, সেখানেও কি হবে, দয়ের জায়গায় চ আর চ, তাহলে চয় চ। আবার যদি বলি দ যুক্ত ছ, সেখানে কি হবে, চয় ছ। তার মানে এখানে কি বললো, তয়ের জায়গায় যদি চ চ ত পূর্ববর্ণে ত থাকবে, পরবর্ণে চ থাকবে, তাহলে এই চয়ের জন্য পূর্বের যে ত বর্ণ সেটা হয়ে যাবে চ, তয়ের জন্য পূর্বের যে ছয়ের চ পরে আছে ছ, পূর্বের যে চ তটা সেটা কি হয়ে যাবে, পরের বর্গ হয়ে যাবে, চ বর্গ, এবং সেখানে হয়ে যাবে চ আর ছ যেখানে আছে ছ পড়ে যাবে। দয়ের জায়গায় চ, তাহলে দ যুক্ত চ করে চয় চ হয়েছে, কারণ দয়ের জায়গায় চ হয়ে গেছে, চ চ আছে চ হয়ে গেল, দয়ের পর ছ আছে, তাহলে দয়ের জায়গায় চ হয়ে গেল, ছয়ের জায়গায় ছ হলো। একটা করে আমরা যে উদাহরণ দেখি, যেমন আমরা বলছি যে সৎ যুক্ত চিত্রম, সৎ খণ্ডত্ব, সৎ যুক্ত চিত্রম, চিত্রম পূর্ববর্ণে তাহলে কি আছে, ত, তয় হসন্ত মানে খণ্ডত্ব, সৎ আছে পূর্ববর্ণে, পরে কি আছে, চ আছে, তাহলে এই তটা কি হয়ে যাবে, চ হয়ে যাবে, তাহলে দন্তস্বর জায়গায় দন্তস্ব পড়ে আছে, তাহলে শুধু কোথায় চেঞ্জ হবে, এইখানে, তাহলে এইখানে চয়ের জন্য তটা কি হয়ে যাবে, চ হয়ে যাবে, চয়ের চ থাকলো, হর্ষই পড়ে আছে, হর্ষই চয়ের মাথায় এলো, ত ময়রে সচ্চিত্রম। দেখো খুব সহজ, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আমি যেভাবে বোঝাচ্ছি আশা করি তোমরা কখনো ভুলবে না। আবার যদি বলি মহৎ যুক্ত ছত্রম, মহৎ যুক্ত ছত্রম, এখানেও দেখো মহৎ কি আছে, খণ্ডত্ব, আচ্ছা আমরা লিখে দিই মহ, মহ তো সামনে পড়ে আছে, মহ সামনে পড়ে আছে, মহ লিখে দিলাম, হবে শুধু পূর্বের বর্ণ এবং পরের বর্ণ, যেখানে যুক্ত হয়েছে পূর্ববর্ণ পরবর্ণ, পূর্ববর্ণে কি আছে, খণ্ডত্ব, তাহলে সেই খণ্ডত্ব জায়গায় কি হবে, ছয়ের জন্য পূর্ববর্ণে ত আছে বলে তাহলে চ হয়ে গেল। এবার ছয়ের জায়গায় ছ পড়ে আছে, সেটা ছ চয়ের সঙ্গে যুক্ত হয়ে গেল, আর তয়ের ফলাময় হসন্ত পড়ে আছে হয়ে গেল, তাহলে কি হয়ে গেল, মহৎছত্রম। ঠিক একইভাবে এই দ চ দ ছ সবই একইভাবে হবে। কীরকম, একটা দ থেকে আমরা দেখে নিই, বললাম উৎ যুক্ত চারম, উৎযুক্ত চারম, তাহলে কোথায় হবে, দ আর চতে হবে, তাহলে আমার হর্ষও পড়ে আছে পূর্বে, হর্ষও লিখে দিলাম, তাহলে চয়ের জন্য দটা হয়ে যাবে চ, পরের চটা কি আছে, চ, তাহলে চ লিখে দিলাম, তার সঙ্গে কী আছে, আকার, আকার হলো
র ময় হসন্ত, তাহলে হয়ে গেল উচ্চারণ। একইভাবে এই দয়ের সঙ্গে ছও যুক্ত হলে একইভাবে হবে। আশা করছি তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না বা বুঝতে অসুবিধা নেই। যদি অসুবিধা হয় আমি কি বলেছি আবার একবার ভিডিও স্টপ করে দেখে নাও, তাহলে ঠিকঠাক বুঝতে পারবে। তো পরেরটা এবার চলো পরের সূত্রে চলে যাই। পরের সূত্রে একই বলেছে, পূর্ববর্ণে যদি ত দ থাকে, পরের বর্ণে যদি বর্গের জ আর ঝ থাকে, তাহলে ত দয়ের জায়গায় এই বর্গের জ ঝর জন্য ত দ স্থানে কী হবে, বর্গের জ হবে। কীরকম, সেই একইভাবে আমরা ভেঙে নিই, চলো দেখে নিই। ত যুক্ত বর্গের জ সমান কি হয়ে যাচ্ছে, বর্গের জয় বর্গের জ। তয়ের জায়গায় কি বলেছে, ত দ স্থানে হবে বর্গের জ, তাহলে বর্গের জয় বর্গের জ। আবার ত যুক্ত ঝ করলে হবে কি, বর্গের জয় ঝ, কারণ ঝ ঝ স্থানে পড়ে আছে, ঝয়ের জন্য তর জায়গায় বর্গের জ হয়ে গেছে। আবার বলা হচ্ছে দ যুক্ত বর্গের জ, এই বর্গের জর জন্য দ স্থানে কি হয়ে গেছে, বর্গের জ, আর পরের বর্গের জ আছে, তাই বর্গের জয় বর্গের জ। আবার দ যুক্ত ঝ, ঝ জন্য বর্গের জ স্থানে হয়ে দয়ের স্থানে হয়ে গেছে বর্গের জ, আর ঝ তার ঝয়ে পড়ে আছে, তাহলে হয়ে গেল বর্গের জ ঝ। ঠিক আগের মতো, শুধু মনে রাখতে হবে পূর্ববর্ণে যদি ত দ থাকে, পরের বর্ণে যদি বর্গের জ থাকে, তাহলে সেই ত দটা বর্গের জ হয়ে যাবে আর ঝ ঝ স্থানে পড়ে থাকবে। ঠিক আগের মতো একটা উদাহরণ দেখো, তাহলে বুঝতে পারবে যে কি বলা হয়েছে। বলা হলো যে উৎ যুক্ত জল, বর্গের জয় ব, ল বিসর্গ, উৎ যুক্ত জল। তাহলে কোথায় হবে, এর সঙ্গে বর্গের জটা হবে ভাঙা, তাহলে হর্ষ হর্ষের জায়গায় পড়ে আছে লিখে দাও। এবার বর্গের জ আছে বলে পরে খণ্ডত্ব তার পূর্ববর্ণে আছে, মানে তয় হসন্ত, তাহলে সেটা হয়ে গেল কি, কি বলা হয়েছে, ত যদি পূর্ববর্ণে থাকে, পরে যদি বর্গের জ থাকে, সেখানে কি হবে, বর্গের জ হবে। তাহলে এখানে কি হবে, আমাদের বর্গের জ হয়ে যাবে। তাহলে বর্গের জ, তারপরে পরের যে বর্গের জ আছে সে তার বসে গেল, আর বর্গের জের সঙ্গে কি আছে, ব আছে, তাহলে উজ্জ, আর ল বিসর্গ পড়ে আছে, ল আর বিসর্গ হয়ে গেল, তাহলে কি হয়ে গেল, উজ্জ্বলহ। যদি আমরা তর সঙ্গে ঝ করি, একটা উদাহরণ বললাম যে তদ যুক্ত ঝঙ্কারহ, ঝ ময় কয়াকার র বিসর্গ, তদ যুক্ত ঝঙ্কারহ। এখানে সে তাহলে হবে কোথায়, এই দয়ের সঙ্গে ঝ হবে, তাহলে দশ পূর্বে যদি ঝ যেহেতু পরে আছে, দটা পূর্বে আছে, তাহলে দয়ের জায়গায় কি হবে বলা হয়েছে, বর্গের জ হবে, তাহলে তোর জায়গায় থাকলো, তাহলে এখানে হয়ে গেল বর্গের জ। এবার ঝ পরে আছে, ঝ একত্রিত হয়ে গেল, এবার উময় কয় আকার র তো পড়ে আছে, তাহলে উময় কয় আকার র বিসর্গ হয়ে গেল, ঝঙ্কার। ঠিক একইভাবে এই দয়ের জায়গায় পূর্বে যদি দ থাকে, পরে যদি বর্গের জ থাকে, তাহলে দয়ের জায়গায় হয়ে যাবে কি, বর্গের জ, আর বর্গের জোর জায়গায় বর্গের জো, তাহলে দয়ের জায়গায় বর্গের জো, আর বর্গের জোর জায়গায় বর্গের জো, তাহলে ডবল বর্গের জো হয়ে যাবে। পূর্বে যদি দ থাকে, পরবর্তী সময় যদি ঝ থাকে, তাহলে ঝর জন্য পূর্বের বর্ণটা হয়ে যাবে বর্গের জো, আর ঝ তার ঝর জায়গায় থাকবে, তাহলে হয়ে যাবে কি, বর্গের জয় ঝ। আশা করছি বুঝতে পারছো, তাই আমি আর আলাদা করে উদাহরণ দিলাম না। যদি তোমাদের উদাহরণ লাগে আরও আমাকে বলবে, আমি পরবর্তী সময় তোমাদের আবার না হলে দিয়ে দেব। চলো আমরা পরের এবার সূত্রে চলে যাই। পরের সূত্রে কি বলেছে দেখো, একইভাবে বোঝার চেষ্টা করবে, একইভাবে আমি ধরে ধরে বোঝাচ্ছি, বোঝার চেষ্টা করবে। যেখানে বুঝতে পারবে না স্টপ করো ভিডিও, স্টপ করে ভিডিও ভালো করে বোঝার চেষ্টা করো, অবশ্যই বুঝতে পারবে। এখানে কি বলেছে, পূর্ববর্ণে থাকবে দন্তন্য এবং পরবর্ণে যদি বর্গের জ এবং ঝ থাকে, তাহলে পূর্বের যে দন্তন্যটা সেটা বর্গীয় জ আর ঝয়ের জন্য হয়ে যাবে ইয়। কীরকম, পূর্ববর্ণে থাকলো দন্তন্য, পরের বর্ণে থাকলো বর্গের জ, তাহলে সেখানে কি হয়ে যাবে, দন্তন্য স্থানে হয়ে যাবে ইয়, আর বর্গের জ স্থানে বর্গের জ, তাহলে হয়ে গেল ইয় বর্গের জ। পূর্ববর্ণে থাকলো দন্তন্য, পরের বর্ণে থাকলো ঝ, তাহলে ঝয়ের জন্য দন্তন্যটা হয়ে গেল কি, ইয়, আর ঝ তার পরে থাকলো, তাহলে ইয় ঝ হয়ে গেল। উদাহরণ একটা দেখো, তাহলে বুঝতে পারবে। বলা হলো মহান যুক্ত জয়, ম হয়াকার দন্তনয় হসন্ত, মহান যুক্ত জয়হ, বর্গের জ অন্তস্থ অ বিসর্গ, মহান জয়হ। তাহলে কোথায় হবে, এই দন্তনয় হসন্তের সঙ্গে এটা হবে, তাহলে পূর্ববর্ণে কি আছে, পূর্ববর্ণে আছে দন্তনয় হসন্ত,
যেহেতু দন্তনে হসন পূর্ববর্ণে আছে, পরে বর্গের জ আছে, তাহলে বর্গের জর জন্য দন্তনর জায়গায় হয়ে যাবে কি ইয়। তাহলে মহা মহা আছে, লিখে দিলাম মহা। এবার বর্গের জ এই দন্তনর জায়গায় হয়ে গেল ইয়। বর্গের জ, এবার পরে কি পড়ে আছে বর্গের জ, তাহলে সেখানে হয়ে গেল বর্গের জ। অন্তস্থ পড়ে আছে অন্তস্থ, বিসর্গ পড়ে আছে বিসর্গ। লাস্টের বর্ণে যা পড়ে থাকবে তা লিখে দিতে হবে, পূর্বের বর্ণে যা আছে শব্দের সবই লিখে দিতে হবে, শুধু যেখানের সঙ্গে সন্ধিটা হবে শুধু সেই জায়গাটা চেঞ্জ হবে, আর নাহলে আগের পরের যা যা থাকবে সমস্ত কিছু কিন্তু লিখে দিতে হবে। ঠিক একইভাবে এখানে যদি দন্তন্য থাকে পূর্ববর্ণে, পরে যদি ঝ থাকে, তাহলে ওই দন্তন্যটা হয়ে যাবে কি ইয়, আর তার নিচে হয়ে যাবে ঝ। আশা করছি বুঝতে পারছো, অসুবিধা নেই। চলো পরের সূত্রটা কি বলেছে দেখি। পরের সূত্রে কি বলেছে, তদ পূর্ববর্ণে থাকবে তদ, পরের বর্ণে থাকবে তালবস্য, তাহলে তদ স্থানে হয়ে যাবে চ, আর তালবস্য স্থানে হয়ে যাবে ছ। এটা কীরকম বলা হচ্ছে, একটু চেঞ্জ, পূর্ববর্ণে থাকবে ত যুক্ত, পরের বর্ণে থাকবে তালবস্য। এই ত তালবস্যর জন্য হয়ে যাবে কি চ, আর তালবস্যটা তয়ের জন্য হয়ে যাবে ছ, তাহলে কি হয়ে গেল চয় ছ। আবার বলা হয়েছে পূর্ববর্ণে থাকবে দ, পরের বর্ণে থাকবে তালবস্য। এই দটা তালবস্যর জন্য হয়ে যাবে চ, আর তালবস্যটা হয়ে যাবে দয়ের জন্য ছ, তাহলে কি হলো চয় ছ। এটা এখান থেকে একটা আমরা উদাহরণ দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। বলছে মহৎযুক্ত সকটম, মহ খণ্ডত্ব, মহৎ যুক্ত সকটম, মহৎ যুক্ত সকটম। এখানে কি বলা হয়েছে, এখানে দেখো খণ্ডত্ব অর্থাৎ তয় হসন্ত, আর এটা করতে হবে, তাহলে তার পূর্বে যা আছে বসিয়ে দাও। তার পূর্বে কি আছে, পূর্বে আছে মহ, তাহলে মহ বসিয়ে দাও। কটম বসিয়ে দিতে পারো, কটম এখানে হবে শুধু খণ্ডত্ব আর তালবস্যর সঙ্গে। তাহলে পরবর্ণে কি আছে, তালবস্য আছে, পূর্ববর্ণে কি আছে, পরবর্ণে তালবস্য আছে, পূর্ববর্ণে খণ্ডত্ব আছে। তাহলে তালবস্যর জন্য খণ্ডত্বটা মানে তয় হসন্তটা কি হয়ে যাবে, খণ্ডত্ব মানে কি জানো তো, খণ্ডত্ব মানে হচ্ছে তয় হসন্ত। তাহলে পূর্ববর্ণে যেহেতু তয় হসন্ত আছে আর পরের বর্ণে যেহেতু তালবস্য আছে, তার জন্য এই তালবস্যের জন্য খণ্ডত্বটা হয়ে যাচ্ছে চ, আর এই খণ্ডত্বর জন্য তালবস্য হয়ে যাচ্ছে কি ছ। তাহলে একসঙ্গে হলো ম হ ছ। এবার কটম পড়ে আছে, কটম করে দেব, ক ট ময় হসন, তাহলে কি হয়ে গেল মহৎস কটম। আশা করছি বুঝতে অসুবিধা নেই। যদি দ দিয়ে করো একটা দেখো, তদ্যুক্ত শরীরম, তদ্যুক্ত শরীরম, শরীরম। এখানে কি হচ্ছে, হবে সেই তটা যা লেখা আছে ত, আর এখানে রিরম পড়ে থাকবে, হবে দ এবং তালবস্য। তাহলে এখানে দর কাছে থাকবে কি দ, চয় তালবস্যর জন্য দটা হয়ে যাবে কি চ, তাহলে ত আগে লিখে দেই দয়ের জায়গায়, তাহলে চ, আর দয়ের জন্য তালবস্য হয়ে গেছে ছ, তাহলে তচ্ছ। রিরম পড়ে আছে রিরম, তাহলে তচ্ছ রিরম, তচ্ছ রিরম হয়ে গেল। আশা করছি বুঝতে অসুবিধা নেই। চলো পরেরটা কি বলেছে এবার দেখে নেই। পরেরটা বলেছে দন্তন্য পূর্ববর্ণে যদি থাকে অথবা তালবস্য যদি পূর্ববর্ণে থাকে, সেখানে বলা হয়েছে দন্তন্য স্থানে হবে কি ইয়। আচ্ছা সরি, এখানে হচ্ছে দন্তন্য পূর্ববর্ণে থাকবে দন্তন্য এবং পরের বর্ণে থাকবে তালবস্য। পূর্ববর্ণে দন্তন্য, পরের বর্ণে থাকবে তালবস্য, তাহলে দন্তন্য স্থানে হয়ে যাবে ইয়, আর তালবস্য স্থানে হয়ে যাবে ছ। আগের মতো তালবস্য স্থানে হবে ছ, আর দন্তন্য স্থানে হয়ে যাবে ইয়। কীরকম, দন্তন্য যুক্ত তালবস্য যদি করা হয়, সেখানে কি হয়ে যাবে না দন্তন্য স্থানে হয়ে যাবে ইয়, আর তালবস্য স্থানে হয়ে যাবে ছ, তাহলে হয়ে গেল কি ইয় ছ। দেখো একটা উদাহরণ দেখো, মহান যুক্ত শব্দ, মহান যুক্ত শব্দ, তালবস্য বৈদ, মহান যুক্ত শব্দ। তাহলে হবে কোথায় দন্তনের সঙ্গে তালবস্য, মহা প্রথমে পড়ে আছে লিখে দাও মহা। এবার এই দন্তনর জায়গায় তালবস্যর জন্য হয়ে যাবে কি ইয়, আর দন্তনর জন্য তালবস্যর জায়গায় হয়ে যাবে ছ, তাহলে কি হলো মহান ছ। বৈদ বিসর্গ পড়ে আছে, বৈদ বিসর্গ করে দেবো, তাহলে কি হয়ে গেল মহান শব্দ। আবার যদি বলা হয় ধাবন যুক্ত শস, আরেকটা উদাহরণ, ধাবন যুক্ত শস, এই তালবস্য আর এই ধাব
থাকবে, যেমন আছে তেমন হবে, শুধু তালবস্যর সঙ্গে তালবস্য হবে। তাহলে ধয়াকার বটা আগে লিখে নিই, ধাব। এবার তালবস্যর জন্য দন্তনের জায়গায় কি হয়ে যাবে? ইয়। আর দন্তনের জন্য তালবস্যর জায়গায় কি হয়ে যাবে? ছ। তালবস্য পড়ে আছে, তালবস্য লিখে দিলাম। তাহলে কি হয়ে গেল? ধাবন ছশ। ধাবন ছশ। বুঝতে অসুবিধা নেই? যদি অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই স্টপ করে আবার বোঝার চেষ্টা করো, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আজকের এই চ্যুত্ত থেকে আরেকটা যেটা হয় সেটা কি, চ বর্গ যদি পূর্বে থাকে এবং ন যদি পরে থাকে, তাহলে নয়ের স্থানে ইয় হয়। চ বর্গ পূর্বে মানে কি? চ বর্গ কি? চ, ছ, বর্গে জ, ঝ, ইয়, 5টা। চ বর্গে 5টা, চ, ছ, বর্গে জ, ঝ, ইয়। তাহলে যদি চ বর্গে এই 5টার মধ্যে যে কোনো একটা বর্গ থাকে, পরে যদি দন্তন্য থাকে, তাহলে সেখানে কি হবে? ইয় হবে। আমি যেমন একটা ধরলাম, চ যুক্ত দন্তন্য যদি হয়, তাহলে সেখানে কি বলা হয়েছে? যে চ ইয়, চ ইয়। আবার যদি বলি যে বর্গের জ যুক্ত দন্তন্য, তাহলে কি হবে? বর্গের জ ইয়। দন্তনের জন্য বর্গের জ হয়ে যাচ্ছে, বর্গের জ, বর্গের জ, আর বর্গের জর জন্য হয়ে যাচ্ছে ইয়। বর্গের জর জায়গায় আছে, দন্তনের যে শুধু বর্গের জর জন্য দন্তনটা হচ্ছে ইয়। একটা উদাহরণ যদি বলা হয়, কীরকম? যাচ যুক্ত না, তাহলে করতে হবে চ, আর দন্তনটা করতে হবে আকার, আকার থাকবে, যা যা থাকবে, তাহলে যাটা আগে লিখে নাও, যা। এবার এই চ লিখে নাও, বলা হয়েছে চ পূর্ববর্ণে যদি চ বর্গ থাকে, পরের বর্ণ ন থাকে, তাহলে সেখানে ইয় হবে। তাহলে চ লিখে দিলাম। এবার দন্তনটা চয়ের জন্য হয়ে গেল ইয়, তাহলে ইয় আকার পড়ে আছে, আকার হয়ে গেল। তাহলে কি হলো? যাচ্চা, যাচ্চা হয়ে গেল, যাচ্চা। আরও একটা যদি উদাহরণ ধরো, রাজযুক্ত না, রাজযুক্ত না, তাহলে এখানে কি হচ্ছে? রায়ের জায়গায় থাকলো, হবে কোথায়? বর্গের জোর সঙ্গে দন্তন্য, তাহলে রা থাকলো, বর্গের জোর জায়গায় বর্গের জো করে দিলাম। বর্গের জোর জন্য দন্তন্যর জায়গায় কি হবে যাবে? ইয়। আর আকার পড়ে আছে, আকার দিয়ে দিলাম। তাহলে কি হয়ে গেল? রাজ্ঞা। রাজযুক্ত না করে হয়ে গেল রাজ্ঞা। এই হলো আমাদের চ্যুত্ত, যে ব্যঞ্জনবর্ণের চ্যুত্ত, সেটা হলো এইটা। এটা যদি ভালো করে একবার বুঝে নাও, তাহলে কিন্তু তোমাদের কোনো পরীক্ষাতে যাই দিক না কেন তোমরা করতে পারবে। আর যদি খুব অসুবিধা হয়ে থাকে, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, যারা নতুন আছো কিংবা পুরনো আছো, অবশ্যই আমি ব্যাকরণেরও সাজেশান করি, আর সেই সাজেশান অবশ্যই লাগে। তোমরা যদি দেখতে চাও বিগত দিনে যত উচ্চ মাধ্যমিকের কোশ্চেন এসছে, ব্যাকরণের যে সাজেশান দেওয়া আছে, সেগুলো দেখতে পারো যে লেগেছে কি না, মিলিয়ে নিতে পারো। অতএব যদি সেরকম তোমরা সাজেশান পেতে চাও, অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হবে। আর প্রচুর গরম পড়েছে, আর কথা বলতে পারছি না। আজকে ভিডিওটা এখানে স্টপ করছি। পরবর্তী সময় তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে অবশ্যই উপস্থিত হচ্ছি। পরে চ্যুত্ত হলে বা স্তুত্ব নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই, যতক্ষণ না ভিডিও আসছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।